আসসালামু আলাইকুম। আশা করছি যারা লাইভ ক্লাসটি করবা বিসিএস প্রার্থী, বিশেষ করে 47 বিসিএস প্রিলিমিনারি টেস্ট যারা দিবা এবং একই সাথে যারা 48 বিসিএস রিটেন 48 বিসিএস প্রিলিমিনারি টেস্ট দিবা, তাদের জন্য বাংলাদেশ বিষয়গুলির ওপরে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবং সেগুলোর আনসার কি হবে এই মর্মে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিচ্ছি। তো এই ক্লাসটি বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট। বিসিএস সহ অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সে সমস্ত চাকরির জন্য ইম্পর্টেন্ট। তো একটু শেয়ার করে নিই। এখন প্রত্যেকের কাছে প্রশ্ন, প্রথম প্রশ্নটা প্রত্যেকে খেয়াল করবা এবং এটির আনসার কি হবে একটু কমেন্ট করে আমাকে জানাবা। আমি একটু শেয়ার করে নিই। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ইম্পর্টেন্ট এমসিকিউটা, হ্যাঁ লিমা ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তারপরে ওহাব রাজশাহী থেকে, ভেরি গুড। তো তোমরা একটু কমেন্ট করো দেখি কে আনসারটা করতে পারো। আচ্ছা, ওহাব কমেন্ট করছো যে নারিকেল জিঞ্জিরা, ঠিক আছে। বাকিদের কি অবস্থা একটু দেখি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা বিসিএস, শুধু বিসিএস এর জন্য না, এটা বিসিএস, এনটিআরসিএ, প্রাইমারি, সিনিয়র স্টাফ নার্স বা অন্যান্য যে সরকারি চাকরিগুলো রয়েছে প্রতিটি চাকরির জন্য কিন্তু এটি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছে, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, প্রথমে ওহাব কমেন্ট করছে নারিকেল জিঞ্জিরা। তারপরে লিমা কমেন্ট করো যে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি, বা সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি। প্রশ্নটা ছিল সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি। তো পুরাতন নাম এবং অপর নাম একই প্রশ্ন, এটির উত্তরটা কি হবে? আচ্ছা, প্রথমত আমি আরেকটু দেখি যে উত্তরটা কে আগে দিতে পারে। অলরেডি কমেন্ট করছে, ওহাব কমেন্ট করছে, তারপরে জাহিদ কমেন্ট করছে নারিকেল জিঞ্জিরা, ওহাব কমেন্ট করছে নারিকেল জিঞ্জিরা। আচ্ছা, এখন আমরা একটু দেখব সঠিক আনসার কি হবে। প্রথমত সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম বা সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম, এটা কলাতলি, এটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম টেকনাফ, এটা হবে না। কেননা টেকনাফ হচ্ছে কক্সবাজার জেলার একটা উপজেলা টেকনাফ। তো আমরা জানি যে এই যে কক্সবাজার, এই কক্সবাজার সীমান্তে এবং মিয়ানমার সীমান্তে একটা নদী আছে যার নাম হচ্ছে নাফ নদী। তো সেই নাফ নদীর বাঁকে যে জায়গাটা অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে টেকনাফ। এই টেক শব্দটির অর্থ হচ্ছে বাঁক, তাহলে নাফ নদীর বাঁকে অবস্থিত বলে এটির নাম হচ্ছে টেকনাফ। আর কলাতলি, এটি কক্সবাজারের একটি, আমরা জানি যে সেটি একটা পয়েন্টের নাম, কলাতলি পয়েন্ট, লাবণী পয়েন্ট, অর্থাৎ কক্সবাজার যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের একটা পয়েন্ট হচ্ছে কলাতলি পয়েন্ট বা কলাতলি বিচ, আমরা এটি জানি। আর টেকনাফ হচ্ছে কক্সবাজার জেলার একটি উপজেলা। আবু সাইদ কমেন্ট করছে ঘ, ফারজানা কমেন্ট করছো নারিকেল জিঞ্জিরা, লিমা কমেন্ট করছো নারিকেল জিঞ্জার, ভেরি গুড। তোমরা সমাজ যদি আমি বলি প্রত্যেকে ক্যারিয়ার কনসাস। এবার আসি যদি দেখি যে প্রবাল দ্বীপ, তো সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম প্রবাল দ্বীপ না, প্রবাল দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এরপরে তাহলে আনসারটা যদি এটি না হয় তাহলে সঠিক আনসারটা কি হবে? নারিকেল জিঞ্জিরা। তাহলে সঠিক আনসারটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা।
তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, সেন্ট মার্টিন দ্বীপের পুরাতন নাম কি, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি, এটা আমরা একটু প্রত্যেকে খাতায় লিখবো। তাহলে প্রত্যেকে একটু নোট করো। প্রথমে লেখো যে সেন্ট মার্টিন দ্বীপ, প্রত্যেকে একটু নোট করবা, লেখো সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে? সেন্ট মার্টিন দ্বীপ, এখান থেকে বিসিএস পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় প্রশ্নটি আসতে পারে। আচ্ছা, তো আরেকটি তথ্য আমরা একটু জানবো যে সেন্ট মার্টিনটা কি। প্রথমত সেন্ট মার্টিন হচ্ছে একটি দ্বীপের নাম। দ্বীপটা কি? দ্বীপ হচ্ছে চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত, মাঝখানে একটি আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। তাহলে প্রথম প্রশ্নটি আমরা পেলাম যে দ্বীপটা কি বা দ্বীপের সংজ্ঞা কি, বা দ্বীপ বলতে আমরা কি বুঝি। দ্বীপ হচ্ছে চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত, মাঝখানে আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ, প্রথম তথ্য। দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপের পরিচয় কি। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তাহলে প্রত্যেকে একটু কমেন্ট করো যে সেন্ট মার্টিন দ্বীপের পরিচয় কি, যদি তুমি ভাইবা বোর্ড ফেস করো। আচ্ছা, আমাদের খিজির কমেন্ট করছে, জি স্যার, খিজির অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত চৌকস একজন শিক্ষক, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, বিশেষ করে ম্যাথের জন্য, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা MK মেথড বলে একটা সিরিজ আছে, খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ, খুব নাম করা একটা সিরিজ। MK মেথডের ফাউন্ডার একজন বিখ্যাত শিক্ষক আমাদের খিজির হোসেন স্যার, উনি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির অত্যন্ত বেস্ট শিক্ষক। তোমরা যারা ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির প্রস্তুতি নিতে চাও, খিজির স্যারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এমদাদুল হক মিলন কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রশ্নটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের প্রথম পরিচয় হচ্ছে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বিতীয়ত হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান কোথায়, এটা কক্সবাজার জেলায়, প্রথমত কক্সবাজার জেলার, দ্বিতীয়ত হচ্ছে টেকনাফ উপজেলায়। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় এটি অবস্থিত এবং এই সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার। এই 8 বর্গ কিলোমিটার হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন, 8 বর্গ কিলোমিটার। তাহলে এই সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কিত আমাদের প্রথম তথ্য হচ্ছে যে সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। দ্বিতীয়ত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কোন জেলায়? কক্সবাজার জেলায়। সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কোন উপজেলায়? টেকনাফ উপজেলায়। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। আর এই সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম বা পুরাতন নাম কি, অলরেডি তোমরা কমেন্ট করেছো। এটির পুরাতন নাম হচ্ছে যে নারিকেল জিঞ্জিরা। নারিকেল জিঞ্জিরা, আমি আবারও বলছি, এটির অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। অলরেডি তোমরা কমেন্ট করছো নারিকেল জিঞ্জিরা বা নারকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা বা নারকেল জিঞ্জিরা। আর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ। আরো কিছু নাম আছে, তবে এই 3টা নাম খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের একটা পরীক্ষায় দিতে আসতে পারে, সেটা প্রিলিমিনারি টেস্টে আসতে পারে, 47তম বিসিএস, 48তম বিসিএস প্রিলিমিনারিতে আসতে পারে। একই সাথে এই প্রশ্নগুলো বিসিএস সহ শিক্ষক নিবন্ধন, NTRCA, প্রাইমারি 10th গ্রেড বা 9 গ্রেড থেকে 18 গ্রেডের চাকরিগুলোতে তোমাদের প্রিলিমিনারিতে অপশন আকারে আসতে পারে। আবার লিখিত পরীক্ষা এটাকে টিকা আকারে আসতে পারে। সেন্ট মার্টিন দ্বীপ যখন এটা টিকা আকারে আসবে, তখন তোমরা এই আনসারগুলো লিখবা। তারপরে তোমাদের এখান থেকে, ফারজানা কমেন্ট করছো, ফারজানা কমেন্ট করছো, তারপরে এমদাদ কমেন্ট করছো। আবার তোমাদের এখান থেকে বিসিএস ভাইবা বোর্ডেও সহ প্রাইমারি ভাইবা, যে কোনো ভাইবার জন্য তোমাকে এখানে প্রশ্ন করতে পারে। ভাইবাতে প্রশ্ন কিভাবে করতে পারে? সেন্ট মার্টিন দ্বীপের নাম তো শুনেছেন, তাই না? জি স্যার, শুনেছি। বলেন তো যে সেন্ট মার্টিন দ্বীপ এটা কেমন দ্বীপ? স্যার, এটি একটি প্রবাল দ্বীপ। এটি কি একমাত্র প্রবাল দ্বীপ? জি স্যার, বাংলাদেশের এটি একমাত্র প্রবাল দ্বীপ। তারপরে বলতে পারে যে ঠিক আছে, আপনি বলেন তো দ্বীপ বলতে কি বুঝেন? স্যার, দ্বীপ হচ্ছে যে চতুর্দিকে জল দ্বারা বেষ্টিত, মাঝখানে আবদ্ধ ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। তারপরে জিজ্ঞাসা করতে পারে সেন্ট মার্টিন দ্বীপটি কোন উপজেলায় অবস্থিত? স্যার, টেকনাফ উপজেলায়। সেন্ট মার্টিন দ্বীপটি কোন জেলায় অবস্থিত? স্যার, কক্সবাজার জেলায়। সেন্ট মার্টিন দ্বীপটি কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম বিভাগে। এবার বলেন তো সেন্ট মার্টিন দ্বীপের আয়তনটা কত বর্গ কিলোমিটার? স্যার, 8 বর্গ কিলোমিটার। এবার বলেন সেন্ট মার্টিন দ্বীপের 3টা বিকল্প নাম বলেন বা এর 3টি অপর নাম বলেন। স্যার, নারকেল জিঞ্জিরা, দারুচিনি দ্বীপ। আবার জিজ্ঞাসা করতে পারে যে নারকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ কোন দ্বীপের অপর নাম? স্যার, সেন্ট মার্টিন দ্বীপের। এরপরে এই প্রশ্নগুলো তোমাদেরকে প্রিলিমিনারিতে এবং ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো চাকরির ক্ষেত্রে। তো তোমাদেরকে আবারও বলছি যে এই যে ক্লাসগুলো তোমরা করছো,
আমি তোমাদেরকে একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করছি, কারণ তোমাদের আমি প্রিলিমিনারি পড়ায়, লিখিত পড়ায়, ভাইবা পড়ায়, আমি জানি তোমাদের এই জায়গায় প্রশ্ন করতে পারে। এখন একটু প্রত্যেকে কমেন্ট করো তো যে প্রত্যেকে ক্লিয়ার কিনা, মানে এখান থেকে তোমাদের কি প্রশ্ন হতে পারে। প্রত্যেকের প্রতি একটু হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে একটু শেয়ার করবা। আমি প্রত্যেকের প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে একটু শেয়ার করবা। প্রত্যেকের কাছ থেকে আমি একটু শেয়ার চাই, শেয়ার করে প্রত্যেকে নিজের ওয়ালে রেখে দিবা। এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকে একটু শেয়ার করবা। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমরা প্রত্যেকে আনসারটা ক্লিয়ার হলাম যে সেন্ট মার্টিন দ্বীপ। আচ্ছা, শরীফ কমেন্ট করছে, ও আচ্ছা আচ্ছা স্যার কেমন আছেন, আজকে দেখা হয়েছিল আপনার সাথে স্যার। থ্যাংক ইউ সো মাচ শরীফ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে কমেন্ট করছো, ফারজানা কমেন্ট করছো, লিমা কমেন্ট করছো, অনেকে কমেন্ট করছো, মার্শাল্লাহ মার্শাল্লাহ। জাহিদ কমেন্ট করছো, সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, মার্শাল্লাহ সুন্দর। প্রত্যেকের প্রতি শুভকামনা, ভেরি গুড। প্রত্যেকে খুবই মানে প্রত্যেকেই খুবই সেন্সিটিভ এবং প্রত্যেকে ডেডিকেটেড। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, আমি বিশ্বাস করি, আশা করি এবং প্রত্যাশা করি এর মধ্যে তোমাদের প্রশ্নগুলো আসবে, সেটা প্রিলিমিনারি বলো কিংবা লিখিত টিকা আকারে বলো কিংবা ভাইবা বলো। আর আমরা জানি যে সেন্ট মার্টিন দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জায়গাতে খুবই অবস্থিত এটি সেন্ট মার্টিন দ্বীপটি। বিশেষ করে আমরা জানি যে এই যে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গল, এখানে আছে ইন্ডিয়া আছে, এখানে আমাদের বাংলাদেশ রয়েছে, তারপরে এখানে মিয়ানমার রয়েছে, এখানে থাইল্যান্ড রয়েছে। মূলত এই জায়গাটাই সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত, সেন্ট মার্টিন দ্বীপটি এই জায়গাটা সেন্ট মার্টিন দ্বীপটি অবস্থিত। এবং আরেকটি তথ্য তোমাদেরকে বলে রাখি, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি, বলো দেখি কে কমেন্ট আগে করতে পারো। বাংলাদেশের সর্বদক্ষিণের, খিজির কমেন্ট করছে, ভালো আলোচনা, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ কমেন্ট করছো, জি স্যার অল ক্লিয়ার, ভেরি গুড। এমদাদ কমেন্ট করছো, ক্লিয়ার। আফিয়া কমেন্ট করছো, শেয়ার, ওকে ফাইন, ক্লিয়ার। এখন তোমরা এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে, তোমরা এখন কমেন্ট করো যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি, দেখি কে কমেন্ট আগে করতে পারো। আমি অপেক্ষায় থাকলাম, তোমাদের কে কমেন্ট আগে করতে পারো যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি। হ্যাঁ, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? তোমরা যারা ম্যাথ এবং মেন্টালি অ্যাবিলিটির জন্য প্রিপারেশন নিতে চাও, খিজি স্যারের সাথে যোগাযোগ করতে পারো। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। এখন যদি পরীক্ষা প্রশ্নটি আসে যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি, তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ। আর যদি ছেড়াদ্বীপ অপশনে না থেকে সেন্ট মার্টিন দ্বীপ থাকে, তাহলে আনসার করবা ছেড়াদ্বীপ না করে সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে আমি আবারও বলছি, বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি, সেটা হবে ছেড়াদ্বীপ। আর যদি সেন্ট মার্টিন দ্বীপ এবং ছেড়াদ্বীপ দুটোই থাকে, তাহলে আনসার করবা ছেড়াদ্বীপ। ছেড়াদ্বীপ যদি না থাকে, সেন্ট মার্টিন দ্বীপ যদি থাকে, তাহলে উত্তর করবা সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়াদ্বীপ, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন হ্যাঁ কমেন্ট করছি, এমদাদ কমেন্ট করছো, সেরা ঠিক আছে। তারপরে আমিনুল ইসলাম, না আমিনুল হচ্ছে থানচি, না থানচি হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা, এটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিব। বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা হচ্ছে থানচি, এটা বান্দরবান জেলায় অবস্থিত। আমি আবারও বলছি, তোমাদের সিলেক্টিভ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিসিএস সহ আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশন, নট অনলি ইন প্রিলিমিনারি টেস্ট বাট অলসো ইন রিটেন টেস্ট অ্যান্ড বাট অলসো ইন ভাইবা ভোজ, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু তোমাদেরকে ডিসকাস করছি, বুঝতে পারছো এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ছেড়াদ্বীপ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সেটি হচ্ছে যে দেখি কে আগে কমেন্টে করতে পারো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? প্রশ্নটি আমি আবার বলছি, সুনীল অর্থনীতির সাথে। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? বনজ সম্পদ, খনিজ সম্পদ, সমুদ্র সম্পদ, মৎস্য সম্পদ। কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? বনজ সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, সমুদ্র সম্পদ। দেখি কার কমেন্ট আগে আসে, কার কমেন্ট আগে আসে একটু দেখি। কার কমেন্ট আগে আসে একটু দেখি। এখন পর্যন্ত কারো কমেন্টে পেলাম না, দেখি কার কমেন্ট আগে আসে। হ্যাঁ, কার কমেন্ট আগে আসে, দেখি কার কমেন্ট আগে আসে। হ্যাঁ, আমিনুল কমেন্ট করছে, প্রথমে আমিনুল কমেন্ট করছে, শরীফুল কমেন্ট করছে, আমিনুল কমেন্ট করছে, রোকসানা কমেন্ট করছে, রোজিনা কমেন্ট করছে, এমদাদ কমেন্ট করছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। রত্না কমেন্ট করছে, শরীফ কমেন্ট করছে, হ্যাঁ, তারপরে লিমা কমেন্ট করছে। আচ্ছা, ভেরি গুড। আমরা একটু দেখব, প্রথমত একটু খেয়াল করে দেখো, শব্দটি হচ্ছে সুনীল অর্থনীতি।
এই সুনীল অর্থনীতি এটিকে ইংরেজি করলে কি দাঁড়ায়, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। আমরা একটু প্রত্যেকে খেয়াল করব, সুনীল অর্থনীতি এটা হচ্ছে ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি, এই ব্লু ইকোনমি শব্দটির অর্থ কিন্তু বা বাংলা কিন্তু সুনীল অর্থনীতি। আর সমুদ্র অর্থনীতি যেটি বাংলায়, এটিকে ইংরেজিতে বলা হয় ওশান ইকোনমি। প্লিজ প্রত্যেকে খেয়াল করেও, ওশান ইকোনমি এটিকে বাংলায় বলা হয় সমুদ্র অর্থনীতি, আর ব্লু ইকোনমি এটিকে বাংলায় বলা হয় সুনীল অর্থনীতি। তোমাদের ভাইবা বোর্ডেও কিন্তু প্রশ্নটি করতে পারে, তোমাদের ভাইবা বোর্ডে প্রশ্নটি করতে পারে, প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নটি করতে পারে যে সুনীল অর্থনীতির ইংরেজি কি স্যার, ব্লু ইকোনমি। আর সমুদ্র অর্থনীতির ইংরেজি কি স্যার, ওশান ইকোনমি। ওশান ইকোনমি, ওশান, ওশান ইকোনমি, ইকোনমি এটা হচ্ছে যে সুনীল সমুদ্র অর্থনীতি। এখন যদি জিজ্ঞাসা করা হয় ওশান ইকোনমি এবং ব্লু ইকোনমির মধ্যে ডিফারেন্স কি, ওশান ইকোনমি বা সমুদ্র অর্থনীতি মানে হচ্ছে যে সমুদ্রে যা কিছু অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত তাকেই বলে সমুদ্র অর্থনীতি। সমুদ্রের মধ্যে যে সম্পদগুলো আছে, সেটি যত রকম সম্পদ আছে, একই সাথে সমুদ্রের উপর দিয়ে কোনো জাহাজ চলাচল যদি করে, নৌ চলাচল যদি করে, ট্রলার যদি চলাচল করে এবং সেগুলো যদি বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে সেগুলো কিন্তু সমুদ্র অর্থনীতির মধ্যে পড়ে। আর সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি মানে হচ্ছে যে সমুদ্র অর্থনীতির সাস্টেইনেবল ব্যবহার, অর্থাৎ সমুদ্র অর্থনীতির টেকসই ব্যবহার, এটিকে বলা হয় সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। এখন যদি আমরা একটু দেখি, অনেকে তোমরা কমেন্ট করছো, এখন সবার আমিনুল কমেন্ট করছো, আচ্ছা ব্লু ইকোনমি নিয়ে আজকে পড়াশোনা করলাম, আমিনুল, ভেরি গুড। এবং এটা কিন্তু তোমাদের বিশেষ পরীক্ষায়, লিখিত পরীক্ষায় টিকা আকারে আসতে পারে, রচনা আকারে আসতে পারে, এবং ভাইবা বোর্ডে হিউজ স্টুডেন্ট, আমার যারা বিশেষের ভাইবার স্টুডেন্ট তাদেরকে অনেক প্রশ্ন করছে এখান থেকে যে বাংলাদেশের ব্লু ইকোনমির পার্সপেক্ট এবং চ্যালেঞ্জগুলো কি কি, মানে প্রসপেক্টস এবং চ্যালেঞ্জগুলো কি কি, বাংলাদেশের ব্লু ইকোনমির প্রসপেক্টস এবং চ্যালেঞ্জগুলো কি কি, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো কি কি, অনেক প্রশ্ন আসতে পারে এখান থেকে। এবং এটি শুধু বিসিএস না, এটা যে কোনো পরীক্ষার জন্য। আচ্ছা, তাহলে এবার আসি আমরা নিচের কোনটি সুনীল অর্থনীতি বা সাথে সম্পর্কিত। এখন বনজ সম্পদ, এটা কিন্তু হবে না, কারণ বনজ সম্পদের অর্থ আছে যে সমস্ত সম্পদ বন থেকে আসে, তাহলে এটি কিন্তু সুনীল অর্থনীতির সাথে রিলেটেড না। এরপরে মৎস্য সম্পদ, এটা এখানে আসলে প্রশ্নটি আমি একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করি। প্রশ্নটি আসলে নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত, আসলে প্রশ্নটি এরকম না, আমি প্রশ্নটি একটু এডিট করে দিচ্ছি তোমাদের। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, অ্যাকচুয়ালি প্রশ্নটি হবে নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়। এবার তোমরা একটু আনসার করো, দেখি কে আনসারটা করতে পারো। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়? আমরা আগে বলেছি সমুদ্র অর্থনীতি ওশান ইকোনমি, আর ব্লু ইকোনমি যেটি সেটি হচ্ছে সুনীল অর্থনীতি, অর্থাৎ সমুদ্র অর্থনীতির টেকসই ব্যবহারকে বলে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। এখন দেখি তোমরা কমেন্টটা কে আগে করতে পারো, দেখি কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়। সমুদ্র সম্পদ, খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ। হ্যাঁ, দেখি কার কমেন্টটা আগে আসে, দেখি। হ্যাঁ করো তোমরা কমেন্টটা, কার কমেন্টটা আগে আসে দেখি, একটু তোমাদের কমেন্টগুলো একটু পড়তে হবে। তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, বনজ সম্পদ, ভেরি গুড। রাজিয়া কমেন্ট করছো বনজ সম্পদ, রোজিনা কমেন্ট করছো বনজ সম্পদ, আমিনুল কমেন্ট করছো, শরীফুল কমেন্ট করছো, ভেরি গুড। তোমাদের কারেক্ট আনসার প্রত্যেকে। তার মানে দেখো, এই যে সুনীল, তাহলে আমরা শব্দটি কিন্তু একটু কনফিউজিং ওয়ার্ড, যে সুনীল অর্থনীতি, সুনীল অর্থনীতি আসলে আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। মূলত সুনীল অর্থনীতি এবং সমুদ্র অর্থনীতি অনেকাংশে একই জিনিস। সমুদ্র এবং সুনীল, সুনীল বলতে ওখানে নীলটাকে আরো বেশি নীলাভ করা হচ্ছে সুনীল, অর্থাৎ সমুদ্রের পানি যেমন সুনীল, এটাকে একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে সুনীল। তাহলে সমুদ্র এবং সুনীল একই কথা। তার মানে সমুদ্র সম্পদ এটা সুনীল অর্থনীতির সাথে জড়িত। সমুদ্রে অনেক খনিজ সম্পদ থাকে, সেটাও কিন্তু এর সাথে সম্পর্কিত বা জড়িত। মৎস্য বা মাছ থাকে সমুদ্রে, এটাও জড়িত। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে বনজ সম্পদ। অর্থাৎ কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয়, উত্তর কি হবে? বনজ সম্পদ। ভেরি গুড। তোমরা যারা কমেন্টটি করছো প্রত্যেকের সঠিক আনসার। না, খনিজ সম্পদ না। খেয়াল করে দেখো, খনিজ সম্পদ বলতে সমুদ্রের নিচে তো খনিজ সম্পদ থাকে, বিভিন্ন প্রকার খনিজ সম্পদ থাকে। তাই খনিজ সম্পদ, সমুদ্র সম্পদ এবং মৎস্য সম্পদ তিনটাই
সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত বা সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত, কিন্তু সমুদ্র অর্থনীতির সাথে বা সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত নয় বনজ সম্পদ। প্লিজ তোমরা একটু কমেন্ট করো প্রত্যেকে ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু কমেন্ট করো প্রত্যেকে ক্লিয়ার কিনা। আমি পরবর্তী প্রশ্নে যাব, প্রত্যেকে একটু আমাকে নিশ্চিত করো প্রত্যেকে ক্লিয়ার কিনা, আমাকে একটু নিশ্চিত করো প্রত্যেকে ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করো প্রত্যেকে। আমি ধারাবাহিকভাবে তোমাদের সব বিষয় নিয়ে ক্লাস নিব, প্রিলিমিনারি, লিখিত, ভাইবা, সব বিষয় নিয়ে আমাদের ক্লাস থাকবে। আচ্ছা ক্লিয়ার, ওকে ফাইন, শরীফুল ক্লিয়ার। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখি কার কমেন্ট আগে আসে। রোজিনা কমেন্ট করছো ক্লিয়ার, শরীফুল কমেন্ট করছো ক্লিয়ার, রোকসানা, আচ্ছা প্রত্যেকে কিন্তু একটু শেয়ার করে দিতে হবে। বলো এবার কমেন্ট করো। সম্রাট বাবর কমেন্টটা করছে হচ্ছে সমুদ্র বিজয় সম্পর্কিত, যদি একটু বলতে। নাহিদ কমেন্ট করছো, ভেরি গুড। হ্যাঁ, আমরা মিয়ানমার এবং ইন্ডিয়ার কাছ থেকে সমুদ্র সীমানায় একটা বিরাট অংশ আমাদের দখলে এসেছে আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী। আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। ভেরি গুড, দারুণ একটা প্রশ্ন করছো। এই টপিকটা থাকবে আমাদের জিও পলিটিক্স সম্পর্কিত, অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ, এরকম একটা টপিক থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কি অর্জন হয়েছে, দারুণ একটা প্রশ্ন কমেন্ট করছো। সম্রাট বাবর, সম্রাট বাবর, সম্রাট বাবর, এক্সিলেন্ট। তাহলে আমরা যদি দেখি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, সেটা হচ্ছে সম্রাট বাবর, হুমায়ুন, মোহাম্মদ ঘুরি, আলেকজান্ডার। আসলে আমরা প্রত্যেকে জানি যে মোহাম্মদ ঘুরি এবং আলেকজান্ডার তারা কিন্তু কেউই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা না, কিংবা কেউই কিন্তু মুঘল সম্রাট না। তাহলে প্রথমে কিন্তু আমরা চারটা উত্তরের মধ্য দিয়ে আমরা দুইটা উত্তরকে বাদ দিয়ে দিলাম। এখন থাকে হচ্ছে দুইজন, একটা হচ্ছে হুমায়ুন এবং একটা হচ্ছে বাবর। এখন আমরা সংক্ষেপে আমরা জানি যে প্রত্যেকে এই যে মুঘল বংশ, সেই মুঘল বংশের যে সিকোয়েন্স, অর্থাৎ মোগল সাম্রাজ্য, মোগল বা মুঘল, মোগল বা মুঘল সাম্রাজ্য, এটাকে আমরা সংক্ষেপে মনে রাখবো এভাবে যে তোমরা প্রত্যেকেই জানো যে বাবার হইল আবার জ্বর, বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। আমরা অনেকে এটা জানি, প্রত্যেকে অলমোস্ট আমরা জানি। মনে রাখার জন্য মুঘল বংশ বা মুঘল সাম্রাজ্য বা মোগল বংশ বা মোগল সাম্রাজ্যের যে বংশানুক্রমিক যে সিকোয়েন্স, সেটা হচ্ছে যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এই যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এখন তোমরা একটু কমেন্ট করো, এই যে প্রথমে যে বাবার, এই বাবার থেকে আমরা কি বুঝতেছি? আমরা বাবার থেকে বুঝতেছি যে বাবর। বাবর, এখানে বাবর বলতে বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন, প্লিজ প্রত্যেকে একটু নোট রাখবা। এটা বিসিএস এর ভাইভাতে প্রশ্ন করতে পারে, প্রাইমারি ভাইভাতে প্রশ্ন করতে পারে, এনটিআরসি এর ভাইভাতে প্রশ্ন করতে পারে, যে কোনো গভর্নমেন্ট জবের ভাইভাতে প্রশ্ন করতে পারে। তোমরা আমার কাছে যে ক্লাসগুলো করবা, একটা কম্বাইন্ড ক্লাস। তোমরা শুধু প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবার জন্য না, এবং যে তথ্যগুলো গাইড বই দেওয়া আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়াই না। আমি তোমাদেরকে শুধু তথ্যগুলো পড়াচ্ছি না, এবং তোমাদেরকে কম্বাইন্ড ভাবে পড়াচ্ছি, কারণ তোমাদের প্রিলিমিনারি, লিখিত এবং ভাইবা তিনটাকে কম্বাইন্ড ভাবে পড়াচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে ভাইবা পড়াই। তাই মনে রাখবা যে এই তথ্যগুলো, হ্যাঁ এই তথ্যগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষায় দিতে পারে, এটা ভাইবা বোর্ডেও জিজ্ঞাসা করতে পারে। তাহলে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, এই বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। এই বাবর হচ্ছে মুঘল বংশের বা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তাহলে প্রশ্নটি হবে যে মুঘল সাম্রাজ্যের বা মুঘল বংশের প্রথম সম্রাট কে ছিলেন? তাহলে উত্তর হবে বাবর। বাবরের পুরো নাম হচ্ছে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এরপরে বাবরের পরে হচ্ছে হুমায়ুন, হইল মানে হচ্ছে হুমায়ুন। তাহলে হুমায়ুনের পুরো নাম হচ্ছে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, অর্থাৎ নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন।
নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, এটা হচ্ছে মুঘল বংশের দ্বিতীয় সম্রাট। এরপরে আসো আবার। প্রত্যেকে জানো যে আবার বলতে এখানে আকবর, অর্থাৎ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। এই আকবর বা এই সম্রাট আকবর নিয়ে অনেক তথ্য রয়েছে, এটা নিয়ে পর্যায়ক্রমে তোমাদেরকে আমি পড়াবো। তো এখানে মূল কথাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে জালাল উদ্দিন মোহাম্মদ আকবর। তারপরে যেটা জ্বর, এই জ্বর হচ্ছে এখানে জাহাঙ্গীরকে বোঝাচ্ছে। জাহাঙ্গীরের পুরো নাম হচ্ছে সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এই সেলিম নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর হচ্ছে জ্বর। সারিলো, নর্মালি সারিলো বানানটা কিন্তু দন্তের স হয়, কিন্তু তালেবর্ষ কেন দিয়েছি বলো, কে কমেন্ট আগে করতে পারো? এই তালেবর্ষটা কেন দিয়েছি? তালেবর্ষটা দিয়েছি যে সারিলো বলতে এখানে বোঝাচ্ছে সম্রাট শাহজাহানকে। তো সম্রাট শাহজাহানের পুরো নাম কি? সম্রাট শাহজাহানের পুরো নাম হচ্ছে শিহাব উদ্দিন মোহাম্মদ খুররম। শিহাব উদ্দিন মোহাম্মদ খুররম। এই শিহাব উদ্দিন মোহাম্মদ খুররম, যার আরেকটি নাম হচ্ছে সম্রাট শাহজাহান। তোমরা অনেকে জানো যে সম্রাট শাহজাহান, কিন্তু তার নাম যে শিহাব উদ্দিন মোহাম্মদ খুররম এটা অনেকে জানো না। এবং আমার নাম কিন্তু মোহাম্মদ শাহজাহান আলী মিলন। আমি যখন 28তম বিসিএস পরীক্ষার ভাইবা দিই, 2009 সালের কথা, আজ থেকে 16 বছর আগের কথা বলছি। তো প্রত্যেকের যে নামের অর্থ এবং এই নামের সাথে বিখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেকে কিন্তু জেনে যাবা কোনো ভাইবার জন্য, বিশেষ করে বিসিএস এর ভাইবা, এনটিআরসি এর ভাইবা, প্রাইমারির ভাইবা বা বিভিন্ন সরকারি চাকরির যে ভাইবাগুলো হয়, প্রত্যেকে যার নাম, সে নামের অর্থ কি, সে নামের সাথে মিল আছে এমন বিখ্যাত ব্যক্তিবর্গ কি আছে। তো আমি এই যে সম্রাট শাহজাহান সম্পর্কে ব্যাপক জেনে গিয়েছিলাম ভাইবা বোর্ডে, যদিও আমাকে ভাইবাতে প্রশ্নটি করা হয়নি, কিন্তু অনেকে প্রশ্নটি করে সম্রাট শাহজাহান। তো মূলত সম্রাট শাহজাহান কিন্তু তার পুরো নাম না, তার মূল নাম হচ্ছে শিহাবুদ্দিন মোহাম্মদ খুররম। আর শাহজাহান হচ্ছে তার বাবার দেওয়া কিন্তু একটা উপাধি, সম্রাট শাহজাহান। এটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো যে সম্রাট শাহজাহানের একটা হিস্ট্রি আছে এবং তার দাম্পত্য প্রেমের অবিনশ্বর প্রতীক সেটা হচ্ছে যে আগ্রার তাজমহল, সে তাজমহলের একটা হিস্ট্রি আছে। এটা নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে ক্লাসে কথা বলবো। আজকে এখন তো আমার তারাবির নামাজে যেতে হবে, তাই তোমাদেরকে আমি বিশদ পড়াতে পারছি না। তো প্রত্যেকেই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো তোমাদের কোন কোন জায়গায় কিভাবে প্রশ্নগুলো করতে পারে। তারপরে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে সারিল ঔষধে, তার মানে হচ্ছে যে ঔষধ যেটা সেটাকে বলা হচ্ছে আওরঙ্গজেব। হ্যাঁ, 6 নম্বর যেটা সেটা হচ্ছে যে আওরঙ্গজেব। এই আওরঙ্গজেবের আরেকটি নাম কিন্তু আলমগীর। এটা যতটুকু আমার জানা আছে বা এই মুহূর্তে যতটুকু আমার মনে পড়ছে যে বাদশাহ আলমগীর। আমরা একবার একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, শিক্ষকের মর্যাদা, যে বাদশাহ আলমগীর, তোমরা পড়েছো কিনা আমি জানিনি। শিক্ষকের মর্যাদা, কবির নাম যেন কবি কাজী কাদের নওয়াজ, খুব সম্ভবত, আমার যদি ভুল না হয়। তো সেখানে একটা বিখ্যাত লাইন ছিল যে এই যে বাদশাহ আলমগীর, তার যে পুত্র, তার পুত্রকে একজন মৌলবী পড়াতেন। তো একবার এই মৌলবী তার অজু করবে, এই জন্য তার এই ছাত্রকে, অর্থাৎ আলমগীরের পুত্রকে সে বলছে আমার জন্য একটু অজুর পানি আনো। এরপরে সে অজুর পানি, খুব সম্ভবত সে অজুর পানি সেই তার ছাত্র এই মৌলবীর পায়ে ঢালতিছে, আর মৌলবী সেটা দিয়ে অজু করতেছে। পরবর্তীতে এই মৌলবীকে সম্রাট আলমগীর বা আওরঙ্গজেব ডাকছেন, ডেকে বলছেন যে আপনি কি আমার পুত্রকে কোনো আদব কায়দা শেখাননি? তখন মৌলবী তো আশ্চর্য হয়ে গেছে যে আমার কোনো অপরাধ হয়েছে, হয়তো আমাকে ডাকছে, হয়তো আমাকে কোনো পানিশমেন্ট দিবে। তখন মৌলবী বা সেই শিক্ষক তো তাজ্জব হয়ে গেছে, অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছে। একটা পর্যায়ে আছে শরীফুল নামে কোনো বিখ্যাত ব্যক্তির নাম আছে, ঠিক আছে আমি বলবো ইনশাল্লাহ, তোমরা এটা চ্যাট জিপিটির একটু দ্বারস্থ হতে পারো বা গুগল করে দেখতে পারো। তখন মৌলবীকে বলছেন যে সম্রাট, যে কেন আমার পুত্র আপনার পায়ে পানি ঢালছে আর আপনি পা অজু অজু করতেছেন, কেন আমার পুত্র আপনার পাটা ধুয়ে দেয়নি? তো শিক্ষকের মর্যাদা কাকে বলে এটা নিয়ে সে লাস্ট একটা লাইন ছিল। তখন মৌলবী বলছেন আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আসলে আজকে শিক্ষকের মর্যাদা কোন জায়গায় চলে গেছে, আর সেই সময় শিক্ষকের মর্যাদা কোথায় ছিল? যাক, অনেক কথা রয়েছে এ সম্পর্কে। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, 4 নম্বর প্রশ্নে। এবার একটু কমেন্ট করো দেখি যে বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? খুব দারুণ একটা প্রশ্ন, দেখি কে আগে কমেন্টটা করতে পারো।
বঙ্গভঙ্গ রদ কে আগে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে আগে ঘোষণা করেন? এখান থেকেও প্রশ্ন আসছে, বঙ্গভঙ্গ রদ কে আগে ঘোষণা করেন, মানে কে ঘোষণা করেন? বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? এই কমেন্টটা কে আগে করতে পারবো? কমেন্ট করো দেখি। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? লর্ড কার্জন, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ওয়াভেল, রাজা পঞ্চম জর্জ? দেখি কার কমেন্ট আগে আসে। আচ্ছা, নাহিদ কমেন্ট করছো রাজা পঞ্চম জর্জ, প্রথম কমেন্টে নাহিদ করছো। আচ্ছা, আমি বাকিদের একটু কমেন্ট একটু দেখি, বাকিদের কি অবস্থা। আচ্ছা, আমরা একটু দেখবো যে বঙ্গভঙ্গ জিনিসটা কি। এই যে বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হচ্ছে যে এটা বঙ্গভঙ্গ, একটু সংক্ষেপে তোমাদেরকে বলি বঙ্গভঙ্গ। এবং এখান থেকে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে, বিশেষ পরীক্ষার লিখিততে, বিশেষ পরীক্ষার ভাইভাতে এবং অন্যান্য চাকরির প্রস্তুতি যারা নিচ্ছ সেখানেও কিন্তু প্রশ্নগুলো করা হয়। বঙ্গভঙ্গ মূলত 1905 সালে এই বঙ্গভঙ্গ করা হয়েছিল। আর এই বঙ্গভঙ্গটা 1911 সালে এটি কার্যকর করা হয়েছিল। বঙ্গভঙ্গ হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে টোটাল যে বেঙ্গল প্রেসিডেন্সি, টোটাল যে বেঙ্গল প্রেসিডেন্সি, এটা একত্রিত ছিল পূর্বে। ব্রিটিশরা তাদের অ্যাডমিনিস্ট্রেশনটাকে ডিসেন্ট্রালাইজডের অংশ হিসাবে এবং নানাবিধ কারণে তারা বঙ্গকে ভাগ করে ফেললো, অর্থাৎ ইংলিশে এটিকে বলে পার্টিশন অফ বেঙ্গল, বাংলাকে দুটো ভাগ করে শাসন করা। তার মধ্যে একটা বাংলা হচ্ছে আমাদের অংশ পূর্ববঙ্গ, এবং আজকে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স ভুক্ত যে আসাম রাজ্য, এই আসাম প্লাস পূর্ববঙ্গ এটা একত্র করে একটা প্রভিন্স বা প্রদেশ গঠন করা হলো। অপরদিকে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, যেটার ক্যাপিটাল হচ্ছে ক্যালকাটা, সে ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা মিলে একটা প্রদেশ গঠন করা হলো। এই যে বাংলাকে দুই ভাগে ভাগ করে ফেলা 1905 সালে, এটা কে করেছিল? লর্ড কার্জন করেছিল। তোমরা অনেকে জানো এটা লর্ড কার্জন 1905 সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করে ফেললো। ইন হিস্ট্রি দ্যাট ইজ কল্ড বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল। এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এটার ক্যাপিটাল হলো ক্যালকাটা বা বর্তমানে যেটির নাম কলকাতা। আর পূর্ববঙ্গ এবং আসাম, এই যে প্রদেশটি, এই প্রদেশের রাজধানী হলো ঢাকা। এখান থেকে অনেক প্রশ্ন বিশেষ আসছে, তোমরা একটু কমেন্ট করো। পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী কি হলো? পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হলো ঢাকা। পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা প্রদেশের রাজধানী কি হলো? এটা হচ্ছে কলকাতা। এরপরে এই যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা, এই প্রদেশে যিনি প্রধান শাসনকর্তা নিযুক্ত হলো তার নাম হচ্ছে অ্যান্ড্রু ফ্রিজার। আর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশে যিনি শাসনকর্তা নিযুক্ত হলেন তার নাম হচ্ছে ব্যামফিল্ড ফুলার। এটা বিশেষ পরীক্ষা প্রশ্নটি আসছে, ব্যামফিল্ড ফুলার। তোমরা জানো যে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হলো ঢাকা, আর এই প্রদেশের নতুন শাসনকর্তা হলেন ব্যামফিল্ড ফুলার। আর অ্যান্ড্রু ফ্রিজার এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা প্রদেশের যেটি প্রধান শাসনকর্তা হলেন অ্যান্ড্রু ফ্রিজার। আর পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা প্রদেশের যেটা রাজধানী সেটা হচ্ছে কলকাতা, আর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হলো ঢাকা। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয়েছে কবে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ কে করেছিলেন? উত্তর হচ্ছে পঞ্চম জর্জ, ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ। ভেরি গুড, তোমরা যারা আনসার করেছো সঠিক আনসার করেছো। বঙ্গভঙ্গ রদ করেন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ। কিন্তু এই বঙ্গভঙ্গ রদ করতে পঞ্চম জর্জকে কে সুপারিশ করেছিলেন? প্রশ্নটি যদি হয় যে বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে সুপারিশকারী কে ছিলেন, সেটির উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ। এগুলো কিন্তু তোমাদের কনফিউজ করে দিবে। লর্ড হার্ডিঞ্জ, এই লর্ড হার্ডিঞ্জ কিন্তু বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে তিনি সুপারিশ করেছিলেন। তিনি নমিনেটর বাট ইফেক্টিভ হয়েছে কার মাধ্যমে? সেটা হচ্ছে পঞ্চম জর্জের কারণে। প্রত্যেকে একটু বুঝতে পারছো যে বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদের ঘোষণা করেন কে? পঞ্চম জর্জ। আর কার সুপারিশে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেওয়া হয়? লর্ড হার্ডিঞ্জের সুপারিশে। লর্ড হার্ডিঞ্জ সম্পর্কে তোমরা জানো আমাদের পূর্ব উত্তরবঙ্গে বিশেষ করে তোমার যে পাকশি, বিশেষ করে তোমার যে পাকশি, এপারে কুষ্টিয়ার ভেড়ামেড়া, ওপারে পাবনার ঈশ্বরদী, এই যে পদ্মা ব্রিজের উপরে একটা ব্রিজ রয়েছে হার্ডিঞ্জ ব্রিজ, সে হার্ডিঞ্জ ব্রিজ তৈরি করেছেন কিন্তু লর্ড হার্ডিঞ্জ। মনে রাখবা, হার্ডিঞ্জ ব্রিজের নির্মাতা কিন্তু লর্ড হার্ডিঞ্জ। এরপরে আসো, সে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হলো ঢাকা,
পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা প্রদেশের রাজধানী হলো কলকাতা। পরবর্তীতে এই কলকাতা থেকে রাজধানী কিন্তু দিল্লিতে আনা হয়েছে এই বঙ্গভঙ্গ হ্রদের পরে। এটা কিন্তু বিশেষ পরীক্ষার প্রশ্ন। তাহলে বঙ্গভঙ্গ হ্রদের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা প্রদেশের রাজধানী কলকাতা, পরে কলকাতা থেকে রাজধানী কোথায় স্থানান্তর করা হয়েছে, সেটি হচ্ছে ভারতের নয়াদিল্লিতে, বর্তমানে যেটি ভারতের ক্যাপিটাল সিটি বা বর্তমানে ভারতের যেটি ক্যাপিটাল। হ্যাঁ, পাবনা এডওয়ার্ড কলেজ, তারপর হার্ডিন্স ব্রিজ, ভেরি গুড। জাহিদ কমেন্ট করছো, দারুণ কমেন্ট করছো। হার্ডিন্স ব্রিজ, হ্যাঁ, লর্ড কার্জন এখান থেকে বঙ্গভঙ্গ করেছিলেন, কিন্তু ইংল্যান্ডে আদেশ জারি করেছিলেন রাজা পঞ্চম জর্জ, তাই রাজা পঞ্চম জর্জকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ভেরি গুড নাইট, তুমি সুন্দর কমেন্ট করছো, সুন্দর কমেন্ট করছো। অর্থাৎ প্রশ্নটি হলো যে বঙ্গভঙ্গ রদ কে করেন। আবার কথাটা ভালো করে খেয়াল করি, দেখো বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন, দুটো উত্তর কিন্তু পঞ্চম জর্জ। কিন্তু বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে সুপারিশকারীকে সেটা হচ্ছে যে তোমার লর্ড হার্ডিন্স। কিন্তু বঙ্গভঙ্গ রদ লর্ড হার্ডিন্স যদি করেও থাকেন, তাহলে কার মানে কার আদেশে, সেটা হচ্ছে পঞ্চম জর্জ। এক্সিলেন্ট, তুমি তোমার চিন্তা ভাবনা এক্সিলেন্ট। কারণ ওই সময় তো আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ব্রিটিশ এম্পায়ার দ্বারা শাসিত হচ্ছি, কাজে সমস্ত ডিসিশন তো আসবে ব্রিটিশ পার্লামেন্টে। ব্রিটিশ রাজা এখানে মূল ক্ষমতার অধিকারী, তিনি যেভাবে আদেশ করবেন সেটা বাস্তবায়িত হবে। দারুণ কমেন্ট করছো। তাহলে এ হচ্ছে তোমার বঙ্গভঙ্গ সম্পর্কিত। এর সাথে আরো কিছু বিষয় আছে, যে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবি ঠাকুরের বিখ্যাত সে রচনা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রচিত। আর অনেক বিষয় রয়েছে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। রাখি বন্ধন একটা প্রোগ্রাম, বঙ্গভঙ্গের প্রেক্ষিতে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, পুলিন দাস, পুতুল গাঙ্গুলি তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। পরবর্তীতে শেষ পর্যন্ত বঙ্গভঙ্গের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে চেয়েছিলেন ক্ষুদিরাম বসু। পরবর্তীতে তাকে 1908 সালে ফাঁসি দেওয়া হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। এরপরে কবি মুকুন্দ দাস, যাকে বলে চারণ কবি, এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে ব্রিটিশ পণ্য বর্জন করা, এই নিয়ে তিনি অনেক স্লোগান দিয়েছিলেন, মানুষকে কনসাস করেছিলেন। এরকম অসংখ্য তথ্য রয়েছে, যেটা তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইভাতে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, দারুণ কমেন্ট করছো নাহিদ। এবার পরবর্তী আমরা যদি দেখি যে লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড মাউন্ট ব্যাটেনের পরিচয়টা কি আমরা জানি, যে ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। প্রত্যেকে একটু নোট রাখো, ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয়। এই ভাইসরয় এর আরেকটি নাম হচ্ছে বড় লাট। ভাইসরয় এর আরেকটি নাম হচ্ছে বড় লাট। তাহলে মনে রাখবা যে ভারতবর্ষের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন, লর্ড মাউন্ট ব্যাটেন। আর ভারতবর্ষের সর্বপ্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। তাহলে মনে রাখবা যে লর্ড ক্যানিং, এই লর্ড ক্যানিং তিনি ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম ভাইসরয়। ভাইসরয় বা বড় লাট কি, মনে রাখবা যে কোনো এম্পায়ার মানে কোনো সাম্রাজ্য কিংবা কোনো কলোনি যদি কোনো সাম্রাজ্যবাদী বা কোনো উপনিবেশবাদী শক্তি দ্বারা শাসিত হয়, তাহলে সেই উপনিবেশবাদী শক্তির বা সেই সাম্রাজ্যবাদী শক্তির যিনি প্রধান, তিনি রাজা বা রানী, তার প্রতিনিধি হিসাবে যিনি শাসন করেন সেই কলোনি বা সাম্রাজ্যে, তাকে বলা হয় ভাইসরয়। আরো সংক্ষেপে যদি বলি, রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে যিনি শাসনকর্তা নিযুক্ত হন, সেই শাসনকর্তাকে বলা হয় ভাইসরয় বা বড়লাট। আমরা জানি যে 1757 সালে সিরাজউদ্দৌলার পরাজয় হয় পলাশির যুদ্ধে। এরপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ক্ষমতায় আসে। 1857 সাল পর্যন্ত 100 বছর তারা ক্ষমতায় ছিল। 1857 সালে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহীরা বিদ্রোহ করে, যাকে বলে সিপাহী বিদ্রোহ। এখান থেকে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি ছিল, সিপাহী বিদ্রোহ। এবং এই সিপাহী বিদ্রোহের পরে পুরো ভারতবর্ষের শাসন ক্ষমতা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে থাকে না, সরাসরি ব্রিটিশ রাজ ক্ষমতায় আসে। ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসাবে সর্বপ্রথম দায়িত্ব নিলেন লর্ড ক্যানিং। সে লর্ড ক্যানিং এসে অনেকগুলো দায়িত্ব নিলেন, অনেকগুলো কাজ করলেন, কাগজের মুদ্রা প্রচলন করেছিলেন তিনি। 1860 সালে পেনাল কোড, তোমরা যারা বিশেষ পুলিশ ক্যাডার এবং বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ভাইবা দিবা, আগামীতে তোমাদেরকে এগুলো জিজ্ঞাসা করতে পারে যে পেনাল কোড কি, সিআরপিসি কি। এই যে পেনাল কোড বা দণ্ডবিধি 1860 সালে। এরপরে 1861 সালে তৎকালীন পুলিশ ব্যবস্থা কিভাবে চলবে, এটা নিয়ে তৎকালীন পুলিশ অ্যাক্ট এই প্রণয়ন করেন ব্রিটিশ পার্লামেন্ট। কিন্তু কার আমলে, সেটা লর্ড ক্যানিং এর আমলে। এটাও বিশেষ এর প্রশ্ন, যারা পুলিশ ক্যাডার ভাইবা দিবা, যা পুলিশ ক্যাডার যাদের প্রথম পছন্দ, পুলিশ অ্যাক্ট, পুলিশ রেগুলেশনস বেঙ্গল, সিআরপিসি, অ্যাডমিন ক্যাডারের জন্য একটি প্রযোজ্য পেনাল কোড, এগুলো এখান থেকে প্রশ্ন করে। তাহলে সে লর্ড ক্যানিং হোসেন ভারতবর্ষের প্রথম ভাইসরয়। আর সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তোমাকে প্রশ্ন করতে পারে সর্বশেষ ভাইসরয় কে ছিলেন, ব্রিটিশ ভারতের লর্ড মাউন্ট ব্যাটেন। এভাবে প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যখন ডিভাইডেড হয়,
ভারতবর্ষ যখন বিভক্ত হয় সে সময় ব্রিটেনের ভাইসরয় কে ছিলেন ভারতবর্ষে? লর্ড মাউন্টব্যাটেন। তো এ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে প্রশ্ন। তো মূলত আমরা আজকে 4টা প্রশ্ন সলভ করলাম। তোমাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, তোমরা এই তথ্যগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। আর হচ্ছে বর্তমানে আমি 48তম বিসিএস, 47তম বিসিএস, 48তম বিসিএস এর মূলত 48তম বিসিএস এর তোমরা জানো যে আমি প্রিলিমিনারিতে 70 মার্কস পড়াই, ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জিওগ্রাফি এবং ইথিক্স। রিটেনে আমি 390 মার্কস পড়াই, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, বাংলা, ইংরেজি রচনা। আর বিসিএস এর ভাইবা 200 নম্বর পড়াই। এবং অন্যান্য যে জব কোর্সের ভাইবাগুলো আছে, জব কোর্সের ভাইবা, সে ভাইবাটা আমি পড়াই। সবগুলো কোর্সে এখন ভর্তি চলছে বিশেষ ডিসকাউন্টে। এই রমজান মাস পুরোটাই বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলবে। তোমরা যারা এই তথ্যগুলো আমার কাছে ক্লাসে পেতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। বর্তমানে আমার অনলাইন কোর্সে ভর্তি চলছে। আমার সাথে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 01712282980। এছাড়াও মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে, এখানে প্রচুর ভিডিও আছে। বিসিএস সহ যত চাকরি আছে সমস্ত চাকরির জন্য অলমোস্ট যে ভাইবা উপযোগী যে প্রশ্নগুলো বা প্রিলিমিনারি লিখিত টাইপের, এখানে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা এখান থেকে ভিডিওগুলো নিতে পারো। আর এই নম্বর আমার সাথে কমিউনিকেট করবা। বর্তমানে আমার প্রিলিমিনারি রিটেন ভাইবা এবং গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্সে ভর্তি চলছে। সবার জন্য শুভকামনা। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।